কেমন আছো বন্ধুরা? তোমাদের জন্য আরো একবার হাজির হয়েছি বাংলা সাহিত্যের আরো একটি সুন্দর গল্প নিয়ে। সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। অভিপ্সা আর স্ট্রং ডিজায়ার চ্যানেলে আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক শ্রী সায়ন রুদ্রর কলমে অভিশপ্তরা। শুনতে থাকো গল্পটা। সময়টা 7ই সেপ্টেম্বর 1987। তখন মধ্যরাত। হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল ভূপতি বাবুর। কেউ যেন ডাকছে তাকে, কিন্তু এত রাত্রে কে তাকে ডাকবে? আর মনে হচ্ছে ঘরের মধ্যে দাঁড়িয়ে কেউ ডাকছে তাকে। স্যার। আবার ডাকটা কানে এলো ভূপতি বাবুর। এই কণ্ঠস্বরটা যে তার খুবই চেনা, কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? তিনি স্বপ্ন দেখছেন না তো? স্যার, ভালো আছেন? তৃতীয়বারও ডাকটা শুনতে পেলেন ভূপতি বাবু। এবার বেশ কিছুটা বিস্মিত হয়ে ঘরের যেখান থেকে তিনি আওয়াজটা শুনতে পেলেন সেদিকে ফিরে তাকালেন। আর সেদিকে তাকাতেই ঘরেতে জ্বলতে থাকা অল্প পাওয়ারের আলোতে তিনি যা দেখলেন তা দেখে একেবারে হতভম্ব হয়ে গেলেন তিনি। ঘরের মধ্যে এখন দাঁড়িয়ে আছে অরূপ। অরূপ তার নিযুক্ত করা টাইপিস্ট। তার লেখা সমস্ত পাণ্ডুলিপি টাইপ করাটাই তার কাজ ছিল। কিন্তু অরূপ এখন এখানে কিভাবে আসতে পারে? সে তো 1 সপ্তাহ আগে মারা গেছে। তবে কি সে... ভালো আছেন স্যার? ভূপতি বাবুকে কথাটা বলে উঠল অরূপ। এ কি অরূপ, তুমি এই সময় এইখানে? খানিকটা ভয়ে আর খানিকটা বিস্ময়ে কথাটা মুখ থেকে বেরিয়ে গেল ভূপতি বাবুর। কি করব স্যার, এত বছর ধরে আপনার কাছে কাজ করেছি, তাই আপনার মায়া ছাড়তে পারলাম না, চলেই এলাম আপনার কাছে। একটু সামান্য মুচকি হেসে কথাটা ভূপতি বাবুকে বলল অরূপ। না মানে আসলে তুমি... সে আসলে কি বলতে চাইছে তাকে ভূপতি বাবু যে কি বলবেন সেটা তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না। এখন থেকে প্রতি রাতে আমি আসবো আপনার কাছে, বলল অরূপ। তার গলার স্বর যথেষ্ট শান্ত। আপনি যখনই রাতে ঘুমিয়ে পড়বেন ঠিক তখনই আমি আসবো আপনার কাছে। প্রতি রাত্রেই আপনি দেখতে পাবেন আমাকে, ঠিক এখানে। এসব কি বলছো তুমি? তুমি কেন? ভূপতি বাবু কিছু বলার আগেই হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল অরূপ। 2 মাস পরের কথা। অনন্তবাবু তখন তার বাড়িতে নিজের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন। অনন্তবাবু অর্থাৎ জ্যোতিষবিদ অনন্ত বাগচি। পুরো নাম অনন্ত নারায়ণ বাগচি। বয়স 50-এর কাছাকাছি। গৌরবর্ণ সুঠাম দেহের অধিকারী। হস্তরেখা বিচার, ভাগ্য গণনা, মানুষের কুষ্টি তৈরি, এইসব করেই তিনি তার দিন গুজরান করেন। বিয়ে করেননি, বাড়িতে একাই থাকেন। সর্বসময় সঙ্গী বলতে তার বাড়িতে শুধুমাত্র থাকেন তার বাড়ির বৃদ্ধ চাকর রহিম চাচা। রহিম চাচা তার বাবার সময় থেকে এ বাড়িতে কাজ করছেন। বয়স প্রায় 70 বছর হয়ে গেছে। অনন্তবাবুকে তিনি বড়ই ভালোবাসেন, আর অনন্তবাবুও তার এই রহিম চাচাকে বাবার মতোই সম্মান করেন। নমস্কার অনন্তবাবু। হঠাৎ করে একজন ব্যক্তির কণ্ঠস্বর শুনে খবরের কাগজ থেকে চোখ তুললেন আগন্তুকের দিকে। ভেতরে আসতে পারি? বললেন সেই আগন্তুক। আগন্তুককে দেখে অনন্তবাবুর মনে হলো তার বয়স হয়তো 40-এর বেশি হবে না। তবে এই বয়সে যেন বড্ড বেশি বুড়ো হয়ে গেছেন তিনি। মাথার মাঝখানে টাক, বাকি চারদিকে চুল কাঁচা পাকা মেশানো, খোঁচা খোঁচা দাড়ি, চোখের নিচে কালির ছোপ, যেন অনেক রাত পর্যন্ত জেগে থাকার অভ্যাস আছে ভদ্রলোকের।
তবে ভদ্রলোকের পোশাক দেখে তাকে বেশ সম্ভ্রান্ত বলেই মনে হচ্ছে। ভদ্রলোককে উদ্দেশ্য করে কথাটা বলে উঠলেন অনন্তবাবু। ভেতরে আসুন। ভদ্রলোক ঘরের ভেতরে ঢুকলে পাশের চেয়ারটায় তাকে বসতে বললেন অনন্তবাবু। বসুন এখানে। নমস্কার, আমার নাম ভূপতি সামন্ত। আপনি তো জ্যোতিষ বিশারদ অনন্ত বাগচি। আসলে আমার একজন পরিচিতের কাছ থেকে আপনার একটু খ্যাতি শুনে এসেছি আপনার কাছে। অনন্তবাবুকে হাত জোর করে নমস্কার করে কথাটা বললেন ভূপতিবাবু। হ্যাঁ, আমি অনন্ত নারায়ণ বাগচি। অনন্তবাবু বললেন, কিন্তু আপনার নামটা তো আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে, তাই জন্য শুনেছি। আচ্ছা, আপনি কি লেখক? হঠাৎ একটা কথা মনে হওয়াতে কথাটা ভূপতিবাবুকে বললেন অনন্তবাবু। আপনি ঠিকই বলেছেন। মার্কেটে এখনো পর্যন্ত আমার মোট 13টা রহস্য উপন্যাসের বই বেরিয়েছে, আর সবকটাই হিট। পাঠকদের মধ্যে খুবই জনপ্রিয় হয়েছে আমার লেখা বইগুলো। বেশ গর্বের সাথেই বললেন ভূপতিবাবু। আপনার 2-3টে বই আমিও পড়েছি, বেশ সুন্দর লেখেন আপনি। অনন্তবাবুর এই প্রশংসাতে ভূপতিবাবু বেশ খুশি হলেন বলে মনে হলো তার। কিন্তু আপনি কি এখন আর লিখছেন না? অন্তত বেশ কয়েক মাস ধরে আপনার লেখা কোনো বই বেরিয়েছে বলে তো আমি শুনিনি। আপনি ঠিকই বলেছেন। একটা বিশেষ কারণের জন্য বেশ কয়েক মাস ধরে আমি একদমই লিখতে পারছি না। কথাটা বলার সময় ভূপতিবাবুর মনটা বেশ একটু খারাপ হয়ে গেল বলে মনে হলো অনন্তবাবুর। আসলে মানসিকভাবে আমি এতটাই ভেঙে পড়েছি যে লেখার জন্য কোনো প্লটই আর আমার মাথায় আসছে না। ভূপতিবাবুর কথা শুনে অনন্তবাবু বেশ খানিকটা অবাকই হলেন। হয়তো ভূপতিবাবুর মানসিক বা শারীরিক বা পারিবারিক কোনো সমস্যা তো থাকতেই পারে, তার জন্য ভূপতিবাবু তার কাছে আসবেন কেন? হয়তো তিনি তার কাছে হাত দেখাতে আসতে পারেন, অথবা হয়তো ভাগ্য গণনাও করতে এসে থাকতে পারেন। তা বলছিলাম, আমার কাছে কি কোনো বিশেষ দরকার আছে? মানে আপনার এখানে আসার কারণটা যদি আপনি একটু বলতেন। ভূপতিবাবুকে বেশ শান্তভাবেই কথাটা বললেন অনন্তবাবু। বলছি, তবে তার আগে আপনাকে একটা কথা বলি। এরপর ভূপতিবাবু বললেন, শুনেছি আপনি নাকি এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ভূত দেখতে পারেন। তাকে আপনার সামনে নিয়ে এসে তার সঙ্গে কথা বলতে পারেন, তার ইচ্ছে অনিচ্ছার কথা জানতে পারেন। বললেন অনন্তবাবু। সে কথাটা আপনি ঠিকই বলেছেন। এই ক্ষমতাটা তো অবশ্য আমার আছে। তো আসলে যে সকল মানুষেরা হঠাৎ অকালে মারা যান, তাদের অনেকের অনেক অপূর্ণ ইচ্ছে থেকে যায়, আর এই কারণেই তাদের অতৃপ্ত আত্মারা ইচ্ছা করলে না হওয়ায় যন্ত্রণা থেকে ওই আমাদের পৃথিবীতে আর কি ঘুরে বেড়ায়, যাদেরকে আমরা ভূত বলি। তা আমি আমার বিশেষ ক্ষমতার বলে সেই সব আত্মাদের সাথে কথা টথা বলতে পারি, জানতে পারি তাদের ইচ্ছেদের কথা, যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করি সেই ইচ্ছেগুলোকে, যাতে তারা শান্তিতে ইহলোক ছেড়ে পরলোকে ফিরে যেতে পারে। আবার বললেন ভূপতিবাবু। আমি সেরকমই একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি অনন্তবাবু, দয়া করে আমাকে হতাশ করবেন না। দেখুন ভূপতিবাবু, আপনি যদি আপনার সমস্যার কথা আমাকে যথাসম্ভব বিস্তারিতভাবে বলেন, তবে আমি অবশ্যই চেষ্টা করব আমার বিদ্যাকে যথাসম্ভব কাজে লাগিয়ে আপনাকে সাহায্য করার। ভূপতিবাবুকে আশ্বস্ত করে কথাটা বললেন অনন্তবাবু। এবার একটু 6 মাস আগে ফিরে যাওয়া যাক, দেখে নেওয়া যাক ভূপতিবাবু কি এমন সমস্যায় পড়েছেন যার কারণে তুমি ছুটে গেছেন অনন্তবাবুর কাছে, আর সেই সমস্যা কেনই বা এত ভয়ানক রূপ ধারণ করেছে যার কারণে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে ভূপতিবাবুর। স্যার, ভূপতিবাবু তখন ঘরে বসে তারই লেখা একটা বই একটু নেড়ে চেড়ে দেখছিলেন।
এমন সময় অরূপের ডাকে তিনি তাকালেন অরূপের দিকে। অরূপ তার সেক্রেটারি কাম টাইপরাইটার কাম প্রুফরিডার। সে প্রায় 1 বছরের বেশি হয়ে গেল ভূপতিবাবুর কাছে কাজ করছে। বয়স 25-26 বছর, দোহারা চেহারা, চোখে প্লাস পাওয়ারের চশমা, বিবাহিত, সবে 1 মাস হলো একটা পুত্র সন্তান হয়েছে। ভূপতিবাবু তাকে বড়ই স্নেহ করে তার কর্মদক্ষতা এবং নম্র ব্যবহারের জন্য। এই 1 বছর সময়ের মধ্যে অরূপ অত্যন্ত যত্নের সাথে এবং সুনিপুণ ভাবে ভূপতিবাবুর প্রতিটা বইয়ের টাইপ এবং প্রুফ চেকিং করে সেগুলোকে পাঠিয়েছে প্রকাশকের কাছে। ভূপতিবাবু আসলে তার সব বইগুলো কাগজে কলমে লেখেন এবং সেগুলোকে টাইপ করে প্রকাশকের কাছে পাঠানোর দায়িত্ব থাকে অরূপের ওপর। প্রথম প্রকাশকের কাছে পাঠানোর আগে ভূপতিবাবু সমস্ত পাণ্ডুলিপিটা যথেষ্ট খুঁটিয়ে দেখে নিতেন, কোথাও কোনো ভুলভ্রান্তি আছে কিনা, কোথাও কোনো অসুবিধা আছে কিনা। কিন্তু এখন আর তার কোনো প্রয়োজন হয় না, কারণ অরূপের ওপর এতদিনে তার অগাধ আস্থা হয়ে গেছে। আপনার পাণ্ডুলিপির কাজটা হয়ে গেছে স্যার, প্রকাশকের কাছে পাঠিয়ে দিই? হ্যাঁ, পাঠিয়ে দাও। এই মাসের মধ্যে অধীরবাবু চেয়েছেন পাণ্ডুলিপিটা, বইটা হয়তো এই মাসেই বেরোবে। অধীরবাবু অর্থাৎ অধীর রঞ্জন বসু, তিনি হলেন বিখ্যাত প্রকাশনী সংস্থা স্বপ্ন প্রকাশনীর কর্ণধার। ভূপতিবাবুর বেশিরভাগ বই স্বপ্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং বইয়ের আশানুরূপ বিক্রির কারণে তিনি যে ভূপতিবাবুকে বেশ ভালো অঙ্কের রয়্যালিটিও প্রদান করেন, এটা ভূপতিবাবুকে আর নতুন করে বলার কিছু নেই। স্যার, পাণ্ডুলিপিটা একটু দেখে নিলে ভালো করতেন না? তার কোনো প্রয়োজন নেই, আমি জানি তুমি সবকিছুই নিখুঁতভাবে করেছো। অরূপের কথার উত্তর দিলেন ভূপতিবাবু। ঠিক আছে স্যার। অরূপ ঘর থেকে চলে যাওয়ার উপক্রম করেও আবার দাঁড়িয়ে পড়ল। তারপর একটু ইতস্তত ভাব করে বলল, স্যার, আপনাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? বললেন ভূপতিবাবু। তিনি ভাবলেন অরূপ হয়তো তার কাছে কিছু টাকা চাইবে, হয়তো অ্যাডভান্স। সবে বাবা হয়েছে, এখন এই সময় টাকা পয়সার তো প্রয়োজন হতেই পারে। স্যার, বলছিলাম আমি আসলে অবসর সময়ে বাড়িতে যখন থাকতাম তখন একটা উপন্যাস লিখেছিলাম। হয়তো আপনার মতন অত ভালো নয়, তবে মনে যা ভাবনা এসেছে তাই দিয়ে একটু গুছিয়ে লেখার চেষ্টা করেছি আর কি। বাহ, তুমিও লেখালেখি করো তাহলে? শুনে বড়ই খুশি হলাম। ওই একটু আধটু, বলল অরূপ। তারপর একটু আমতা করে বলল, স্যার, আপনার তো অনেক চেনা জানা প্রকাশক আছে, মানে বলছিলাম যদি একটু লেখাটা ছাপানোর ব্যবস্থা করেন, মানে যদি সম্ভব হয় তো। হ্যাঁ, তুমি যখন লিখেছো বলছো, তখন সেই লেখা তো অবশ্যই ভালো হবে। ঠিক আছে, কাল নিয়ে এসো লেখাটা আমার কাছে, আমি একবার পড়ে দেখি। যদি ভালো লাগে তবে আমি অবশ্যই একটা কিছু ব্যবস্থা করব। ঠিক আছে স্যার, থ্যাঙ্কস। খুশি মনে ঘর থেকে বেরিয়ে গেল অরূপ। বাহ অরূপ, তোমার এই লেখা তো খুবই সুন্দর। অরূপকে কথাটা বললেন ভূপতিবাবু। ভূপতিবাবুর কথা মতন অরূপ পরের দিনই তার লেখাটা এনে দিয়েছে ভূপতিবাবুকে। হাতে লেখা একটি পাণ্ডুলিপি। রাতের বেলা অবসর সময়ে অরূপের লেখায় সেই উপন্যাসটা পড়ছিলেন ভূপতিবাবু, আর সেটা পড়ে খুব সুন্দর লেগেছে তার। সেই কথাই আজ সকালবেলা অরূপকে বলেছেন তিনি। দারুণ থ্রিলার একটা উপন্যাস পড়লাম অরূপ। তোমার উপন্যাসের নায়ক কি যেন নাম তার? হ্যাঁ, হিমাদ্রি বসু। সে তো দুর্দান্ত। আপনার ভালো লেগেছে স্যার? ভালো মানে অনবদ্য লেগেছে। আমি এই ভূপতি সামন্ত তোমাকে কথা দিচ্ছি যে এবার পুজোতেই তোমার এই উপন্যাসটা ছাপার অক্ষরে বইয়ের আকারে প্রকাশিত হবে, আর সেটা প্রকাশিত হবে অধীরবাবুর প্রকাশনী থেকেই। আপনি ঠিক বলছেন স্যার, আপনি ঠিক বলছেন।
খুশিতে আনন্দাশ্রু ঝরে পড়ল অরূপের চোখ থেকে। হ্যাঁ অরূপ, তুমি তো জানোই আমি কখনো কাউকে মিথ্যে কথা বলি না। আর তোমার যে সুন্দর লেখা, আমার বিশ্বাস এই লেখা পাঠকদের যথেষ্ট পছন্দ হবে, আর বইয়ের বিক্রিও হবে প্রচুর। যাও অরূপ, এখন থেকেই এই পাণ্ডুলিপি টাইপ করতে শুরু করে দাও। মনে রেখো, হাতে কিন্তু সময় বেশি নেই, মোটে 2 মাস মতন আছে। টাইপ মানে কোন টাইপ মেশিনে? আমার টাইপ মেশিনে। একটু ইতস্তত করে ভূপতিবাবুকে কিছু একটা বলতে যাচ্ছিল অরূপ, কিন্তু তার আগে কথাটা বলে উঠলেন ভূপতিবাবু। তুমি তো আমার কাছেই কাজ করো নাকি? তবে অন্য টাইপ মেশিনে কেন টাইপ করবে? না মানে আপনার টাইম মেশিনে। নাও, অনেক কথা হয়েছে, এখন চুপচাপ কাজ শুরু করে দাও তো। অরূপ ভূপতিবাবুর কথায় সম্মতি জানিয়ে চলে গেল ঘর ছেড়ে। আজ তার খুব আনন্দ। ভূপতিবাবু মানুষ নয়, সাক্ষাৎ যেন ভগবান তিনি। তার মতন একজন সাধারণ মানুষের লেখা তিনি নিজের দায়িত্বে ছাপাতে দেবেন বলেছেন। যে বড় পাওনা আর কি থাকতে পারে তার জীবনে। তার লেখাও মানুষ পড়বে, সবার কাছে পৌঁছে যাবে, সাধারণ মানুষজনের কাছে পৌঁছে যাবে তার লেখা। এইভাবে কেটে গেল কয়েক মাস। একদিন সকালবেলা অরূপ কাজে এসেছে, আর ঠিক এমন সময় ভূপতিবাবু তার চাকরকে দিয়ে ডেকে পাঠালেন অরূপকে। অরূপ ভূপতিবাবুর ঘরে যেতেই তিনি একটা কাগজে মোড়ক অরূপের হাতে দিয়ে বললেন, এটা খোলো, দেখো তোমার লেখা উপন্যাসটা বই আকারে বেরিয়েছে। অধীরবাবু এটা এখনই পাঠালো আমাকে। মোড়কের ভেতরে যে বইয়ের মতন কোনো কিছু একটা থাকবে সেটা অরূপ হাতে নিয়ে বুঝতে পারল। বইয়ের মোড়কটা তাড়াতাড়ি করে খুব যত্নের সাথে খুলল অরূপ। একটা বাঁধানো মোটা বই। বইয়ের নামটা অর্থাৎ কলঙ্গিপুরের অভিযান একদম যেন ফুটে উঠেছে বইয়ের কভার পেজে। এতে বইটার সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। বইয়ের প্রচ্ছদটা বেশ সুন্দর, দারুণ দারুণ দেখতে। তবে বইয়ের যেখানে নাম আছে তার নিচটাতে তাকাতেই সে একেবারে বিস্ময়ে হতবাক হয়ে গেল। বইয়ের লেখকের নামটা যেখানে আছে সেখানে তো তার নাম লেখা নেই, বরং সেখানে বড় বড় হরফে লেখা আছে ভূপতিবাবু, অর্থাৎ ভূপতি সামন্ত নামটা। এ কি স্যার, এটা কি? অবাক হয়ে ভূপতিবাবুকে কথাটা বলল অরূপ। কেন অরূপ, কি হয়েছে? মানে কোথাও কি কিছু ভুল হয়েছে? ভূপতিবাবু যেন কিছুই বুঝতে পারলেন না, এমন ভাব করে কথাটা তিনি বললেন, বইটাতে আপনার নাম? মানে লেখকের জায়গাতে আপনার নাম কেন? হ্যাঁ, সেখানে তো আমার নামই থাকবে। কেন অরূপ, তুমি কি অন্য কারো নাম আশা করেছিলে নাকি? বেশ একটু রসিকতায় সুরে কথাটা বললেন ভূপতিবাবু। কিন্তু এই উপন্যাসটা তো আমার লেখা। মানে এর লেখক তো আমি। তবে তুমি কি ভেবেছিলে এই বইয়ের লেখক হিসেবে আমি তোমার নাম দেব? আমতামতা করে কিছু বলতে যাচ্ছিল অরূপ, কিন্তু তার আগেই কথাটা বলে উঠলেন ভূপতিবাবু। এবার তার গলা স্বর বেশ উঁচুতে। তারপর হঠাৎ আবার নিজেকে সামলে নিয়ে সাধারণভাবেই তিনি অরূপকে বললেন, একটু বোঝার চেষ্টা করো অরূপ, তুমি আমার কাছে কাজ করা একজন সাধারণ টাইপরাইটার। এখন বইয়ে যদি তোমার নাম দিই, তাহলে মার্কেটে তোমার লেখা বই কি আদৌ চলবে? তখন প্রকাশনী সংস্থা কত বড় ক্ষতির সম্মুখীন হবে একটু ভাবো তো। তাছাড়া তোমার বই যদি চলেই, মার্কেটে দারুণভাবে সাফল্য পায়, তখন তোমার বইয়ের জন্য যদি আমার বইয়ের মার্কেট পড়ে যায়, লোকে যদি আর আমার বই না পড়তে চায়, তোমার একটা বই হিট করে গেলে হয়তো প্রকাশনী তোমার কাছে আরও লেখা চাইবে, তুমিও হয়তো আরও লেখা লিখবে। আর তোমার লেখার মান যা সুন্দর, তাতে পাঠকের আকর্ষণ বাড়বে তোমার লেখার উপরে। আর তোমার লেখা মানুষ পড়তে শুরু করলে তখন এমনও তো হতে পারে আমার বই আর কেউ কিনতেই চাইল না। তখন আমার অবস্থাটা কি হবে একবার ভাবো তো। তাই অনেক ভেবেচিন্তেই
লেখকের জায়গায় আমার নাম দিলাম। এতে তোমার লেখাও প্রকাশিত হবে, আমারও কিছুটা মান বাড়বে। কি, কথাটা ঠিক বললাম তো অরূপ? অরূপ কিছু না বলে চুপচাপ সম্মতিসূচক মাথা নাড়ালো। আজ তার মন ভীষণভাবে খারাপ হয়ে গেছে। ভূপতিবাবুর মনে তবে এই ছিল। এবার সে বুঝতে পারলো কেন লেখাটা টাইপ হয়ে যাওয়ার পর তিনি লেখাটা একবার দেখার জন্য চেয়ে নিয়েছিলেন তার কাছ থেকে, আর তিনি বলেছিলেন যে তিনি নিজেই প্রকাশকের কাছে পাঠিয়ে দেবেন লেখাটা। তার চিন্তা করবার কোনো কারণ নেই। বইয়ের লেখকের জায়গায় অরূপের নামের বদলে নিজের নামটা টাইপ করে নেবেন বলেই তিনি এরকম একটা কৌশল অবলম্বন করেছিলেন। আর অরূপ এর বিন্দু বিসর্গ কিছু বুঝতে পারেনি। নাও, এবার আমার পরের বইয়ের যে কাজটা তুমি শুরু করেছো ওটা চটপট শেষ করে ফেলো। আর হ্যাঁ, আরও যদি এরকম ভালো কিছু লিখে থাকো তবে জানিও, আমি সেটা ছাপানোর ব্যবস্থা করব। অরূপ কিছু না বলে চুপচাপ চলে গেল ঘর ছেড়ে। রাগে, দুঃখে, অভিমানে এখন অরূপের মনে হচ্ছে এখন ভূপতিবাবুকে শুনিয়ে দিক কিছু কথা। মানুষের হাতের লিখনে সেটাও তো একটা সৃষ্টি, একটা শিল্প, আর প্রতিটা শিল্পী তো চায় তার শিল্পের পাশাপাশি সেও প্রাধান্য পাক। সৃষ্টির পাশাপাশি স্রষ্টাকেও মানুষ চিনুক, তার নাম জানুক। কিন্তু ভূপতিবাবু এখানে কি করলেন? তিনি অন্যের সৃষ্টিকে নিজের সৃষ্টি বলে চালিয়ে দিলেন। ভূপতিবাবুর ওপর এখন তার চরম রাগ হলেও সে তাকে কিছুই বলতে পারবে না। তিনি যে তার অন্নদাতা, আর তার পরিবারের খাদ্যের যোগান যে তিনিই দেবেন। এখন অরূপ যদি এই ব্যাপারে ভূপতিবাবুকে কিছু বলতে যায়, তখন ভূপতিবাবু যদি হঠাৎ রেগে গিয়ে তাকে বলেন যে পরদিন থেকে তাকে আর আসতে হবে না, তিনি অন্য কাউকে কাজে নিযুক্ত করবেন, তখন সে কি করবে? ভালোভাবে খুঁজলে হয়তো কোনো না কোনো কাজটি ঠিকই পেয়ে যাবে, কিন্তু কবে পাবে তার কি কোনো ঠিক আছে? তাছাড়া তার বাড়িতে এখনো একটা ছোট বাচ্চা আছে, এখন তার একটা খরচ আছে। তাই সমস্ত কিছু কথা ভেবে সে চেয়েও ভূপতিবাবুকে কিছু বলতে পারলো না। কাজ করতে গিয়ে কিছুটা কাজে মনোনিবেশ করতে পারছে না সে। কেবলই তার মনে হচ্ছে যে ভূপতিবাবুকে অরূপ যে ভগবানের আসনে বসেছিল সে তিনিই কিনা তার সঙ্গে এত বড় ছলনা করতে পারলেন। কি করবে এখন অরূপ? কি বা করতে পারে সে? মনে মনে সে ভাবলো, একবার যদি সে প্রকাশক অধীর বাবুর কাছে যায়, তার অফিসের ঠিকানা তো তার জানা। ডাকযোগে অফিসের ঠিকানায় ভূপতিবাবুর লেখা পাণ্ডুলিপি সেই তো পাঠিয়েছে অনেকবার। একবার তার কাছে গিয়ে সমস্ত কথা সে খুলে বলবে, নাকি তার কাছে তার কথা হয়তো শুনে হয়তো অধীরবাবু কিছু একটা ব্যবস্থা করতে পারবেন। হয়তো তার কাছে থাকা বাকি বইগুলোর লেখকের নাম পরিবর্তন করে অরূপের নাম দিয়ে দেবেন। কিন্তু পরমুহূর্তে সে ভাবলো যাওয়াটা কি উচিত হবে? যদি ভূপতিবাবুর কানে কথাটা যায়, যদি না, যদি কেন, সে নিশ্চয়ই যাবে। অধীরবাবু সমস্ত ব্যাপারটাই ভূপতিবাবুকে বলবেন। আর তখন ভূপতিবাবু রেগে গিয়ে যদি অরূপকে কাজে না রাখেন, তখন কি হবে? বউ বাচ্চা নিয়ে তখন তো তাকে একেবারে অনাহারে দিন কাটাতে হবে। তাই অধীরবাবুর কাছে যাওয়া হয়তো বোকামোর পরিচয় হবে বলেই সেটা সে মনে করলো অরূপ। কিছুই একটা ভালো লাগছে না। লিখনই একটা প্রতিভার পরিচয়, এতেও তো বুদ্ধি লাগে, ধৈর্য লাগে, মানসিক শ্রম ব্যয় হয়। প্রত্যেক সৃষ্টিতেই স্রষ্টার নিজস্ব একটা পরিচয় লুকিয়ে থাকে, আর তার ক্রেডিট যদি অন্য কেউ পায়, বিনা পরিশ্রমে নিয়ে নেয়, তবে খারাপ তো সকলেরই লাগবে। অন্যমনস্ক ভাবে রেল লাইন পার হচ্ছিল অরূপ। বাড়ি যাওয়ার সময় এই রেল লাইনটা পার হতে হয় তাকে। যদিও বাড়ি যাওয়ার সময় অন্য একটা রাস্তাও আছে, তবু এই লাইন পারাপার করলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারে বলে আসা যাওয়ার পথে লাইন পেরিয়ে বাড়ি যায় সে। এই রেল লাইনটা প্রধান নয়, অর্থাৎ সেখানে কোনো রেলগেট নেই। বলা যেতে পারে গাড়ি আসা যাওয়ার সময় কোনো রকম পথচারীদের আটকাবার ব্যবস্থা এখানে নেই। তাই যারা লাইন পারাপার করে তাদের খুব সাবধানে সমস্ত ট্রেনের গতিবিধি লক্ষ্য করে লাইন পারাপার করতে হয়।
আজ লাইন পারাপার হওয়ার সময় অন্যমনস্ক ভাবে ভাবছিল অরূপ। ভাবছিল ভূপতি বাবু আর তার সেই বইয়ের কথা। দূর থেকে সজোরে দিয়ে আসা আপলাইনের ট্রেনটাকে খেয়াল করেনি সে। ট্রেনের জোরালো আওয়াজ শুনতে পায়নি সে। ট্রেনের জোরালো আলো হঠাৎ করে দেখতে পেয়ে অরূপের যখন হুঁশ ফিরল, তখন ট্রেনটা একদম তার সামনে চলে এসেছে। দৈত্যের মতন ধেয়ে আসা ট্রেনটা দিক বিদিক জ্ঞান শূন্য অরূপকে প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে চলে গেল নিজের লক্ষ্যে। হঠাৎ ধাবমান সেই বিশাল ট্রেনের ধাক্কা সহ্য করতে না পেরে অরূপ পড়ে গেল পাশের রেল লাইনের ওপর। লাইনের ওপরে তার মাথাটা পোড়াতে মাথা ফেটে গিয়ে একবারে গল গল করে রক্ত বেরোতে লাগলো। মাথার পেছনের দিক থেকে বেরোনো রক্তে লাল হয়ে গেল রেলের পাটাতন। চোখে ধীরে ধীরে অন্ধকার দেখতে শুরু করেছে অরূপ। সে বুঝতে পারলো তার আয়ু আর বেশিক্ষণ নেই। মারা যাওয়ার আগে একবার নিজের স্ত্রীর কথা মনে পড়লো তার। সে হয়তো এখন তার অপেক্ষাতে বসে আছে কখন সে বাড়ি ফিরবে, হাত মুখ ধুয়ে বসবে তার খাবার সাজিয়ে দেবার জন্য। আর থালায় খাবার সাজিয়ে সে বসে তার সাথে তার সুখ দুঃখের গল্প বলবে। মনে পড়লো তার ছোট ছেলেটাকে রোজ বাড়ি গিয়ে তাকে কোলে নিয়ে আদর করা, তাকে চুমু খাওয়া তার একটা নিয়মিত রুটিনে দাঁড়িয়ে গেছে। রাতে হঠাৎ তার ছেলেটা যখন জেগে কেঁদে উঠবে, অরূপই তো তাকে সামলায়, তাকে কোলে করে বাইরে নিয়ে যায়, তাকে চাঁদ দেখায়, নানাভাবে তাকে শান্ত করার চেষ্টা করে। তার স্ত্রী তো সারাদিনই তাকে দেখে রাখে, তার ছেলেটাকে, সাথে আবার ঘরের কাজও করে। তাই অরূপ যতক্ষণ বাড়িতে থাকে সেই দেখে রাখার চেষ্টা করে তার ছেলেটাকে, যাতে তার স্ত্রী একটু বিশ্রাম নিতে পারে। কিন্তু আজ থেকে সে তো আর থাকবে না। তার স্ত্রীকে একাই সামনে রাখতে হবে, তার ছেলেকে, তার সোনাকে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। সে বুঝতে পারলো আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যে সে চির নির্যাতে তলিয়ে যাবে সে। তো তার মানে আপনি বলছেন যে অরূপবাবুর আত্মা রোজ রাত্রে আপনার সঙ্গে দেখা করতে আসে আপনার ঘুমের মধ্যে, তাই তো? অনন্তবাবুর কথার উত্তর দিলেন ভূপতি বাবু। তিনি তখন অনন্তবাবুকে সমস্ত ব্যাপারই বলে ফেলেছেন বিস্তারিতভাবে। তিনি যে ভুল করেছেন সেটাও তিনি স্বীকার করেছেন অনন্তবাবুর কাছে। কিন্তু তিনি প্রতি রাত্রে আপনার কাছে আসেন কেন? তার কি কোনো বিশেষ প্রয়োজন আপনার কাছে? সেটা একটু খোলসা করে বলতে হবে তো। চায়ের কাপে চুমুক দিয়ে কথাটা বললেন অনন্তবাবু। ইতিমধ্যে রহিম চাচা তাদের দুইজনের জন্য 2 কাপ চা আর প্লেটে বিস্কুট রেখে গেছে। ঘুমের মধ্যে নয়, সত্যিকারের। জানি না, ও আমাকে কিছু বলে না, বললেন ভূপতি বাবু। শুধু প্রতি রাত্রে আমি ঘুমিয়ে পড়লে ও আসে আমার কাছে, আমাকে ডাকে ঘুম থেকে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আমার ঘরে, তারপর চলে যায়। দিনের পর দিন চলছে এই ঘটনা। বিশ্বাস করুন অনন্তবাবু, আমি আর পারছি না। সারা দিন খাটাখাটনির পর রোজ রাতে যখনই আমি ঘুমোই তখনই আমাকে ডেকে তোলে, ভাঙিয়ে দেয় আমার ঘুম। কোনোদিন একবার, কোনোদিন 2বারও চলে এই ঘটনা। রাতের বেলা ভালো ঘুম না হওয়ার কারণে সারাদিন কিছুই ভালো লাগে না আমার। মাথার মধ্যে সব কেমন যেন তালগোল পাকিয়ে যায়। কোনো নতুন প্লট আর মাথায় আসে না, কিছু লিখতে পারি না। মানছি আমি ভুল করেছি, কিন্তু তাই বলে রোজ এইভাবে বিরক্ত করার কি কারণ থাকতে পারে অনন্তবাবু? হয়তো এমন হয়েছে যে অরূপের জীবনে ঘটে যাওয়া এই দুর্ঘটনার জন্য আপনাকে দায়ী করছে, তাই প্রত্যেক রাত্রে আপনার কাছে আসে আপনাকে সেই বিষয়ে মনে করানোর জন্য, বুঝলেন? কিন্তু একটা নির্দিষ্ট কারণ তো নিশ্চয়ই আছে যখন ও রোজ রাত্রেই আসছে আপনার কাছে। আচ্ছা, অরূপবাবুকে ওনার বউ বাচ্চার দায়িত্ব সামলানোর ব্যাপারে আপনারা কিছু বলতে চান? মানে আমি বলতে চাইছি তার পরিবারের জন্য কোন রকম আর্থিক সহায়তা প্রদান করার ব্যাপারে কি আপনাকে কিছু জানাতে চান? সেরকম হলে তো সে আমাকে বলতো, কিন্তু সে তো ওরকম কিছুই বলছে না।
আবার বললেন ভূপতিবাবু। ও যদি আমাকে সেরকম কিছুই না বলে তবে আমি কিভাবে জানবো বলুন? প্রতি রাতে এসে ও শুধু দাঁড়িয়েই থাকে আমার ঘরে, ব্যক্তিগত চাওয়া পাওয়ার ব্যাপারে কিছুই বলে না আমাকে। যদি সত্যি এমন হয়, ও যদি সত্যি ওর পরিবারের জন্য আর্থিক সাহায্য চেয়ে থাকে আমার কাছে, তবে আমার সামর্থ্য মতন যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। আমি আপনাকে কথা দিচ্ছি অনন্তবাবু। আফটার অল ও ছেলে হিসেবে খুবই ভালো ছিল। যতদিন আমার কাছে কাজ করেছে খুবই নিষ্ঠা আর যত্নের সাথে কাজ করেছে। তবে এ ব্যাপারে কিন্তু এখনই কোনো নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না ভূপতিবাবু। আমি আগে অরূপ বাবুর আত্মার সাথে কথা বলি, আগে শুনি উনি কি বলেন। আসলে উনি কি চাইছেন আপনার কাছ থেকে সেটা আমার শোনা দরকার। তারপর না হয় আপনি ভেবে দেখবেন কি করা ঠিক হবে আর কি করা ঠিক হবে না। তবে আমার মনে হয় অরূপ বাবুর অপূর্ণ ইচ্ছে সেটাকে যথাযথভাবে পূরণ করে ওনার আত্মার শান্তির ব্যবস্থা করাটাই সব থেকে ভালো কাজ হবে। তবে কবে এই কাজটা করতে চান? মানে অরূপের আত্মার সাথে কবে কথা বলতে চান? আপনি বললে আজ রাতেই করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। তবে একটা কথা ভূপতিবাবু, যদিও একটা না অনেকগুলোই প্রয়োজনীয় কথা আছে, সেগুলো মেনে চলাটা খুবই দরকারি মনে হয়। প্রথম কথাটা হচ্ছে বিশেষ প্রক্রিয়াটা আমি করব আপনার বাড়িতে, কারণ আত্মা যখন প্রতি রাত্রে আপনার কাছে আসছে তখন সেখানে আত্মার উপস্থিতি ঘটছে, অর্থাৎ আপনার শোয়ার ঘরেই এই বিশেষ প্রক্রিয়াটা করা শ্রেয়। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যখন আমি এই কাজটা করব তখন সেই ঘরে শুধুমাত্র আমি আর আপনি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি সেখানে থাকবে না। আর আমি যতক্ষণ না পর্যন্ত অরূপ বাবুর আত্মাকে ওই ঘরে না ডাকবো ততক্ষণ পর্যন্ত ওই ঘরে কোনো রকম আওয়াজ চলবে না। এমনকি আপনিও কোনো রকম কোনো কথাও বলতে পারবেন না। আর অরূপ বাবুর আত্মা যখন ওই ঘরে আসবে তখন ওনার সাথে শুধুমাত্র আমিই কথা বলবো, আপনি কিন্তু কোনো কথা বলবেন না। কারণ কোনো আত্মা যখন কারোর সাথে কথা বলে তখন সে চায় না মাঝখানে অন্য কেউ তার সাথে কথা বলুক। আপনার যদি একান্তই কোনো জিজ্ঞাসা থাকে তবে আপনি কাগজে লিখে সেটা আমাকে দেখাবেন, আমি সে কথাটা জিজ্ঞেস করবো অরূপ বাবুকে। ঠিক আছে অনন্তবাবু, আপনি যা বলবেন তাই হবে। ঘরের মধ্যে কি কারোর উপস্থিতি ঘটেছে? ঘরের মধ্যে একটা ছায়ামূর্তির উপস্থিতি অনুভব করে কথাটা বললেন অনন্তবাবু। তিনি এখন বসে আছেন ভূপতিবাবুর ঘরে একটা চেয়ারের ওপর। তার পাশের চেয়ারে বসে আছেন ভূপতিবাবু। পাশের টেবিলের ওপর দুই হাতে 10টা আঙ্গুল রেখে চোখ বন্ধ করে মনে মনে কিছু একটা মন্ত্র উচ্চারণ করে চলেছেন অনন্তবাবু। ভূপতিবাবু এক দৃষ্টিতে তাকিয়ে আছেন অনন্তবাবুর দিকে। অনন্তবাবুর নির্দেশ মতন তিনি কোনো কথা বলছেন না। ঘর প্রায় পুরো অন্ধকার। টেবিলের ওপর শুধু একটা মোমবাতি জ্বলছে। এমন সময় বন্ধ করে কোথা থেকে যেন একটা ছায়া মূর্তি এসে দাঁড়ালো। আর চোখ বন্ধ অবস্থাতে সেটা বুঝতে পেরে কথাটা বললেন অনন্তবাবু। বলুন বলুন কি দরকার? বলে উঠলেন সেই ছায়া মূর্তি, গলা স্বর যথেষ্ট গম্ভীর। অনন্তবাবুর কথায় জবাব দিল অরূপ। আপনি নিশ্চয়ই অরূপ বাবু, ঠিক তো? হ্যাঁ, আমি অরূপ বোস বলছি। অন্ধকারে তাকে স্পষ্ট দেখা না গেলেও সে যে অরূপই দাঁড়িয়ে আছে সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারলেন ভূপতিবাবু। অরূপ বাবু, আপনার কাছে আমার কিছু কথা জানার আছে। আপনি যদি আমার কথাগুলো একটু ধৈর্য ধরে শুনে আমার প্রশ্নগুলোর সঠিক জবাব দেন তবে আমি খুবই কৃতজ্ঞ থাকবো আপনার কাছে।
বলুন, কি জানতে চান? বলে উঠল অরূপ। আচ্ছা, আপনি রোজ রাতে ভূপতিবাবুর ঘুমের মধ্যে এসে উপস্থিত হন কেন? মানে আমি বলতে চাইছি, উনি ঘুমিয়ে পড়লে আপনি রোজ রাত্রে ওনার ঘরে এসে ওনাকে বিরক্ত করেন কেন? আজ স্যারের জন্যই আমার এই অবস্থা। হয়তো হয়তো আমার বউ বাচ্চাকে ছেড়ে অকালে প্রাণ হারাতে হতো না আমাকে। স্যার বলতে ভূপতিবাবুকে ইঙ্গিত করছে অরূপ, অর্থাৎ অরূপের আত্মা। আজ আমার সৃষ্টি, আমার লেখার কোনো গুরুত্বই উনি দেননি, বরং আমার লেখাকে সবাই জানে ওনার লেখা বলে। কলঙ্গিপুরের অভিযানের লেখক হিসেবে ওনাকে সম্মান করে, ওনার খাতির করে। আর আমি কি পেলাম? অপঘাতে মৃত্যু। আমার বউ বাচ্চারা এখন না খেয়ে দিন গুজরান করছে। কথা বলতে বলতে অরূপের গলাটা হঠাৎ করে বসে গেল। মনে হলো সে যেন নিজের আবেগকে সামলাতে না পেরে হঠাৎ করেই কেঁদে ফেলেছে। দেখুন অরূপবাবু, যা হবার সেটা হয়ে গেছে। এই জন্য আমি বা ভূপতিবাবু সত্যি ভীষণভাবে লজ্জিত, কিন্তু এখন তো আর কিছু করা সম্ভব নয়। তবে আপনি যদি চান, এই বইয়ের রয়্যালটির টাকাটা সম্পূর্ণভাবে আপনার পরিবারের হাতে তুলে দিতে পারেন ভূপতিবাবু। সেটা কি আপনি চান অরূপবাবু? না অনন্তবাবু, তার কোনো প্রয়োজন নেই। তবে আপনি যদি চান, তবে আমার একটা বিশেষ ইচ্ছা আছে, সেটা বলতে পারি। যদি স্যার সেটা পূরণ করতে রাজি থাকেন, তবে আমি সেই ইচ্ছার কথাটা জানাতে পারি। অনন্তবাবু এবার ভূপতিবাবুর দিকে তাকালেন। ভূপতিবাবু অনন্তবাবুর কথা মতন মুখে কিছু না বলে তার ইচ্ছের কথা কাগজে লিখে অনন্তবাবুর দিকে বাড়িয়ে দিলেন। অনন্তবাবু সেটা দেখে একটু মৃদু হেসে অরূপকে বললেন, অরূপবাবু, ভূপতিবাবু বললেন যে তার কোনো আপত্তি নেই। এখন আপনি যা বলবেন সেটাই উনি করবেন। ঠিক আছে অনন্তবাবু, তবে আমি বলছি। বলল অরূপ। আমার মাথাতে আরও একটা উপন্যাসের আইডিয়া ছিল, হয়তো সময়ের অভাবে সেটা লেখা হয়ে ওঠেনি। আমি চাই সেই উপন্যাসটা লেখা হোক, স্যারই লিখুক সেটা, আর সেটা বেরোক ছাপার অক্ষরে, বইয়ের আকারে। তবে আইডিয়াটা যেহেতু আমার, তাই এবার বইয়ের লেখকের জায়গায় স্যারের নাম নয়, থাকবে আমার নাম। আর সেই বই বিক্রির থেকে যা রয়্যালিটি আসবে সবটাই তুলে দিতে হবে আমার পরিবারের হাতে। বেশ বেশ, তবে তাই হবে। আশা করি এ ব্যাপারে ভূপতিবাবুর কোনো আপত্তি থাকার কথা নয়। এমন সময় ভূপতিবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু অনন্তবাবুর নির্দেশ মতন তিনি কিছু না বলে সেই কথাটা কাগজে লিখে সেটা বাড়িয়ে দিলেন অনন্তবাবুর দিকে। অনন্তবাবু সেটা দেখে নিয়ে অরূপকে বললেন, অরূপবাবু, আরেকটা কথা ছিল। ভূপতিবাবু বলতে চাইছেন যে তিনি তো আপনার গল্পের ব্যাপারে কিছুই জানেন না, তবে তিনি কিভাবে লিখবেন আপনার সেই গল্প। সে ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। স্যার টাইপ মেশিনে বসলে গল্প টাইপ হয়ে যাবে। আমি ওনার হাত দিয়ে লিখব আমার গল্প। লেখা শেষে শুধু গল্প চেকিং বা কারেকশন করে প্রকাশকের কাছে পাঠানোর দায়িত্ব শুধু ওনার। বাকি সব, অর্থাৎ গল্পের সমস্ত অংশটা ওনার হাত দিয়ে আমি টাইপ করে দেব। বেশ, তবে তাই হোক। কি ভূপতিবাবু, আপনি অরূপবাবুর কথা রাজি তো? ভূপতিবাবু কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়ে অনন্তবাবুর কথায় সম্মতি জানালেন। এই ঘটনার পর প্রায় 2 মাস কেটে গেছে। একদিন সকালবেলা অনন্তবাবু তার বাড়িতে বসে একজনের কুষ্ঠি বিচার করছিলেন। এমন সময় ঘরের দরজার সামনে একটা কণ্ঠস্বর শুনতে পেলেন তিনি। আসতে পারি অনন্তবাবু? চেনা গলা কণ্ঠস্বর।
শুনতে পেয়ে অনন্তবাবু সামনে তাকিয়ে দেখলেন ভূপতিবাবু দাঁড়িয়ে আরে আছেন। ভূপতি বাবু যে, আসুন আসুন। কি ব্যাপার ভূপতি বাবু, সকাল সকাল আপনি হঠাৎ? আবার নতুন কোনো সমস্যা? আরে না না, কোনো সমস্যা নেই। ভূপতিবাবু চেয়ারে বসলে তাকে কথাটা বলতে যাচ্ছিলেন অনন্তবাবু, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই কথাটা বললেন ভূপতিবাবু। আমি আসলে আপনাকে কৃতজ্ঞতা জানাতে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনন্তবাবু। আপনার জন্যই আমি আবার লেখাতে মনোনিবেশ করতে পেরেছি। সামনের মাসেই আমার লেখা হয়তো একটা বই বেরোবে। আমি খুবই খুশি হয়েছি ভূপতি বাবু, কিন্তু সব সমস্যা যে মিটে গেছে এ কথা আমাকে আপনি আগেও বলেছিলেন। তবে আজকে কি কোনো বিশেষ কারণ আছে? বিশেষ কারণ তো অবশ্যই একটা আছে। কথাটা বলে একটু মুচকি হেসে ভূপতিবাবু তার সাথে আনা একটা কালো রঙের ঝোলা থেকে একটা কাগজের মোড়ক বার করে সেটা অনন্তবাবুর দিকে বাড়িয়ে দিলেন। এই নিন, এটা আপনার জন্য। অনন্তবাবু ভূপতিবাবুর দেওয়া সেই উপহারটা হাত বাড়িয়ে নিলেন। আজ 3 দিন হলো বইটা প্রকাশ পেয়েছে। এরই মধ্যে প্রায় 100 কপি বই বিক্রি হয়ে গিয়েছে। কাগজের মোড়কটা খুলে অনন্তবাবু দেখলেন একটা বাঁধানো মোটা বই, যার কভারে বড় বড় হরফে লেখা আছে বইয়ের নাম মর্মান্তিক মৃত্যুবান, আর বইয়ের নামের ঠিক নিচে লেখা আছে লেখকের নাম শ্রী অরূপ বোস। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। এরপরে আবার কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততদিনের জন্য নমস্কার।